উফ, লাগছে, আর পারছি না। যা করার করো, আমাকে হত্যা করে করো। মিটিং ওয়েডনেসডে, শুধুমাত্র মেডিটেল লেজেন্ড ময়টি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন অবৈধ, রচনায় সৌরম দত্ত। এই গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের গল্প। গল্পটা প্রথম থেকে শেষ অবধি শুনুন পুরোটা। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। উফ, নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। আবার বেশ বুঝতে পারছি যে যে কোনো মুহূর্তে আমার দম বন্ধ হয়ে যেতে পারে। তখন আমি খবরের কাগজে শিরোনাম হয়ে যাব। বেচারা জীবনের রং কি জানলো না, পাগল করা মেয়েদের শরীরের ঘ্রাণ, প্রথম বৃষ্টি পড়া মাটির সেদো সেদো গন্ধ, তারা নেওয়া হলো না। তার আগেই না, না, আমি বাঁচতে চাই। আমিও আমার অবৈধ বাবা মায়ের মতো একটা বেজন্মা সন্তানের জন্ম দিয়ে প্রতিশোধ নিতে চাই। দেখতে চাই এর শেষ কি। আমার মতো বন্দিদশা যাপন করতে করতে দুপুর গ্রহণ গুনছে। এখন রাত নাকি দিন সেটা ঠিক বোঝা যাচ্ছে না। আমার চোখে ঠুলি পরানোর কত কি একটা জিনিস চেপে দেওয়া হয়েছে, তাই দেখতে অসুবিধা হচ্ছে। আমি এখন কোথায়, বা এই সব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি সে খেয়াল আর নেই। আমি যেন একটা স্বপ্নের দেশে ঘুরে বেড়াচ্ছি। আমার এখন ভীষণ ইচ্ছে হচ্ছে আমি দেবদাস হই। পারুকে না পাই, চন্দ্রমুখীকে তো পাবো। এখন এই একবিংশ শতাব্দীতে প্রায় অধিকাংশ মেয়েই তো চন্দ্রমুখী। পারোর মতো সতী কজন আছে? তাই নিদেন পক্ষে চন্দ্রমুখীকে পেলেও চলবে। আমি সেই চন্দ্রমুখীর খোঁজে বেরিয়ে পড়েছি আপনার স্বপ্নের রাজ্যে। আমার অবস্থা অনেকটা অভিমন্যুর মতো। মায়ের পেটে থাকার সময় থেকেই শুনে এসেছি যে আদিবাসী মেয়েদের রং কালো বলে কি হবে, ওদের মন খুব ভালো, আর শরীর তার তো তুলনাই হয় না। যেমন নরম তেমন গরম। ওদের হাতছানি আমার বাবা এড়াতে পারেনি। বাবা ঝাড়গ্রামের এক জঙ্গলের ফরেস্ট অফিসার, আর সেই সূত্রে সাঁওতাল আদিবাসীদের সঙ্গে খুব মেলামেশা তার। ফলে এক আদিবাসী যুবতী মেয়ের প্রেমে পড়ে যান। বলা বাহুল্য সে প্রেম দেহগত। আমার বাবা একজন লেডি কিলার। তার নজরে একবার যে পড়ে তার আর রেহাই নেই। তাকে তিনি তার শয্যা সঙ্গিনী না করে ছাড়েন না। এই নিয়ে আমার মার সঙ্গে আমার বাবার কম ঝগড়াঝাটি হতো না। আমি আমার মায়ের জঠর থেকে ওদের সব কথা শুনেছি। মা বাবাকে বলছিলেন, তুমি একের পর এক নতুন মেয়ের মুখ দেখে বেড়াচ্ছ, আর এদিকে তোমার পুরনো সঙ্গিনীর খবর কি রাখো? কি খবর আবার? এসব ব্যাপারে খবর তো একটাই, আবার তোমার তা হতে চলেছে। এই আর এমন নতুন কথা কি? আগুনের ওপর ঘি পড়লে সে তো জ্বলবেই, আর সেই আগুন নেভানোরও ব্যবস্থা আছে। যেমন যেমন এর আগে 3বার করেছিলে। না, আমি তা এবার করব না। এবার আমি তোমার সন্তানের মা হতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ের ব্যবস্থা করো রজত। বিয়ে করব বললেই তো যখন তখন করা যায় না। আমাকে একটু ভাববার সময় দাও। বেশ, সেই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকব। আর তারপর থেকেই আমার মধুলোভী ভ্রমর বাবাটি উধাও। তখন আমার কুমারী মায়ের গর্ভপাত করার সময় আর ছিল না। খুবই অ্যাডভান্স স্টেজ, প্রায় 8 মাস। তাই অগত্যা আমার মাকে 10 মাস পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয়। তারপর আমার দুঃখিনী মায়ের কথা আর আমার পরিণতির কথা এখনই বলতে চাই না।
তার আগে শুনুন আমার বাবার চরিত্রের প্রভাব কিরকম আমার মধ্যে পড়েছিল, সে কথাই বলি, শুনুন। নারীলোভী বাবার রক্ত আমার রক্তে প্রবাহিত। বাবার সব গুণ না পেলেও এই একটা গুণ আমি ঠিক পেয়েছি। আদিবাসীদের সঙ্গে মিলামেশা, ঘনিষ্ঠ হওয়ার স্বপ্ন দেখছি এখন থেকে। রূপবতী চিৎকার করে উঠল, উফ, লাগছে, আর পারছি নে, যা করার করো, আমাকে হত্যা করে করো, তখন আমি তোমাকে বাধা দিতে আসবো না। সুন্দরী রূপবতী, তোমার নার্সের চাকরি স্থায়ী করতে হলে তোমার রূপ থেকে আমার মধ্যে একটু তো খরচ করতেই হবে, আর রূপের সঙ্গে তোমার দেহও তো খরচ করতে হবে। না, আর বাধা দিও না কুকুমণি, এবার আমার খোকন সোনাকে তোমার ঘরে ভালোভাবে প্রবেশ করতে দাও। সে একটু লম্বা আর বলিষ্ঠ, তাই তাকে হয়তো তোমার ঘরের দরজায় আঘাতপ্রাপ্ত হচ্ছে, তুমি যন্ত্রণা অনুভব করছো। দরজার কপাট পুরোপুরি খুলে দাও, তাহলেই দেখবে তখন তোমার আর লাগবে না। লক্ষ্মী সোনা, আমার সঙ্গে সহযোগিতা করো, বাধা দিও না। আমি এখন আদিবাসী পুরুষদের সঙ্গে নাচছি। আমার পরনে পশুর ছাল আর মাথায় পাখির পালকের মুকুট। আমার সঙ্গে আগুন রঙের স্ত্রীলোকটি উন্মত্তের মতো নাচছে। তার অনাবৃত বুকে উল্কি আঁকা একটা ছুটন্ত হরিণের পিছনে ধাবমান নিষাদ। শালবনের ভেতরে সেই হেলিকপ্টার নামার হেলিপ্যাডের চাপন বৈশাখী পূর্ণিমার কাঙ্কন মেলায় যাবার পথ। দূরে দিঘির জলে জ্যোৎস্না পড়ে চকচক করছে উৎসব মুখর রাত্রি। বাতাসে দেশি মদের গন্ধ, মহুয়ার মাতাল করা ঘ্রাণ। দেবলীনা, শুভব্রত এরা আমার সমবয়সী। আমার সঙ্গে থাকলেও এরা কিন্তু নাচছে না আমাদের সঙ্গে। ওরা আদিবাসীদের ভাষা বোঝে না বলেই বোধহয় ওদের সঙ্গ এড়িয়ে দূরে দূরে থাকতে চাইছে। কিংবা এমনও হতে পারে যে জন্মলগ্ন থেকেই ওরা একে ওকে নিজের জীবনসাথী করে ফেলেছে। আমার চোখের আড়াল থেকে শালবনের নৈশলোকে তরুবীথির নিচে মিলন বাসা রচনা করতে উদ্যত। দেবলীনার চোখে সেই তীব্র চাহনি যা আমার অতল পর্যন্ত দেখতে চায়। ফরেস্ট বাংলোর ড্রেসিং মিররের সামনে শ্যাম্পু করা অবিন্যস্ত চুল নিয়ে দিঘিতে সাঁতার কাটা সেই মেয়েটি মুখ দেখছে। সায়ার গিট আলগা হয়ে গেছিল, ঠিক করছে। সায়ার লেসে নবাবী আমলের জাফরি, পেন পয়োধরে স্থলিত প্রায় অন্তর্বাস। বাংলোর লনের অন্ধকারে মাদি গন্ধে বিভোর এক যুবক পদচারণ করছে। তার হাতে একটা জ্বলন্ত সিগারেট। শয়তানের মতো তার চোখ জ্বলজ্বল করছে। অ্যাপার্টমেন্ট সংলগ্ন টয়লেটের ফোয়ারা থেকে জল পড়ার ছর ছর শব্দ। অ্যাপার্টমেন্টে আশ্লেষকাতর কণ্ঠস্বর, মাহরি, আমি কি তোমার পরপুরুষ? বুকের জামাটা খোলো না, তোমার বুকটা কি সুন্দর, ঠিক যেন পাকা আম টস টস করছে। জন্মস্থানের একটা বিশেষ আকর্ষণ যে আছে তা অস্বীকার করা যায় না। আর তারই টানে আমি ফিরে যাই নার্সিংহোমের সেই বিষণ্ণ কেবিনে। আমি শুয়ে আছি। নীলাভ একটা আলোর বৃত্ত তার তলা দিয়ে সাদা পোশাকের নার্স হাতে ওষুধ নিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। দূরে, ঠিক কত দূরে, শালবনের জঙ্গল, আদিবাসীদের নাচ গানের দৃশ্য, তা বোঝাবার মতো জ্ঞান আমার এখনো হয়নি। সেই সবুজ অরণ্যানীর শব্দ ভেসে আসছে আমার কানে। আবার সেই শব্দ হারিয়ে যায় নার্সদের পায়ের জুতোর খট খট শব্দে। আমার বেডের সামনে দিয়ে একজন নার্সকে চলে যেতে দেখলাম। নক্ষত্রের নীল আলো জ্বলে শালবনের মাথার সারি সারি তরুবীথির কথাগুলো যেন লালে লাল, আগুন লাল। আমি এখন আবার শালবনের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আমার সদ্য বন্ধুর দল আদিবাসী সাঁওতালদের খোঁজে, কিন্তু কই, কাউকে তো দেখতে পাচ্ছি না।
এমনকি কারোর কোনো কথাও শুনতে পাচ্ছি না। শুধু বাতাসে শন শন আওয়াজ, আর সেই হাওয়ায় আদিবাসীরা সবাই হারিয়ে গেল তাদের সেই বাদ্যযন্ত্রের আওয়াজ। এখন আর শুনতে পাচ্ছি না আমি সেই ডুম ডুম ডিরিং ডিরিং শব্দ। আমাকে এখন একটা কালো পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। চারিদিক কালো পিচের মতো অন্ধকার ঠিক ঠিক করছিল। একজন পুলিশ ইন্সপেক্টরের নির্দেশে আমাকে এই কালো ভ্যানে করে নিয়ে চলেছে। দুই পাশে সারি সারি ঘন তরুবিথি। পুলিশ ইন্সপেক্টরের কথা বুঝতে পারলাম ওরা আমাকে একটা সরকারি হাসপাতালে নিয়ে চলেছে। হাসপাতাল? আমি চমকে উঠলাম। আমার আবার কি হলো? আমি তো বেশ ভালোই আছি। তাছাড়া আমার শরীর খারাপ, অথচ আমি জানবো না। তবে কি ওরা আমাকে চিকিৎসার নাম করে আসলে হত্যাই করতে চাইছে, যেমন করে আমার অবৈধ বাবা আমার মায়ের গর্ভপাত করার চেষ্টা করেছিল? তার মানে ওরা আমাকে মর্গে নিয়ে যাচ্ছে। তারপর সেখানে আমার হবে নরক যন্ত্রণা। কাটা ছেঁড়া ছুরি চালিয়ে হৃৎপিণ্ডটাকে ফালা ফালা করে কাটবে। এই কাজ হবে আমার ওই বেজন্মা বাপের। না, তার আগেই আমাকে পালাতে হবে। একটা 5 মাথার মোড়ে পুলিশের ভ্যানটা থামতেই আমি ওদের চোখে ধুলো দিয়ে লাফ দিলাম সেখান থেকে। আবার আমার একা একা পথ চলা। আমার চলার পথে যদি কেউ না আসে তবে আমি একাই পথ চলবো। পথ চলাতেই আমার আনন্দ। আমার পথ চলাতে আনন্দ। আমার চোখের সামনে একটু আগেই আমার নৃত্য সঙ্গিনীর নগ্ন দেহ হিল্লোল নৃত্য করতে করতে তার জরায়ুর মুখটা যেন নীল জ্বলন্ত নক্ষত্র হয়ে গেল। তার মাথায় এখন এক বন্য পাখির পালক। রাত শেষে ভোর হলো। তারপর সময়ের হাঁটা পথে পায়ে পায়ে সকাল পেরিয়ে দুপুর হলো। চারিদিকে এখন শুধু উচ্ছল রোদে দিগন্ত প্রসারী ফসলের মাঠ। মেয়েটার নগ্ন শরীরের নাচন মাঠের আল দিয়ে যেন হাওয়ায় ভাসতে ভাসতে ক্রমশ এগিয়ে আসে। চারিদিকে এখন নীল থমথমে আকাশ। আমি একা, কোথাও কেউ নেই। শুধু আমার চিৎকার প্রতিধ্বনি তুনে ছড়িয়ে পড়ে, রূপবতী 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 রূপবতী। হাওয়ার ভেতর শব্দগুলো কুণ্ডলি পাকিয়ে যায়। ফসলের মাথায় এখন নীল নক্ষত্রের মতো জনি। আমি নিঃসঙ্গ, ভীষণ একা। শুভব্রত, আমাকে তুমি কোথাও খুঁজে পাবে না। আমি এখন হাওয়ার ভেতর, আলোর ভেতর, ফসলের ভেতর একটা নীল জনি দেখতে পাচ্ছি। ফরেস্ট বাংলোয় আবার ফিরে এলাম। প্রতিটি অ্যাপার্টমেন্টে এখন শুধু নরনারীর কণ্ঠস্বর। ড্রেসিং মিররের শ্যাম্পু করা চন্দ্রমুখীর চুল, তার বুকের খয়েরি বোট, মানুষের মুখের লালার দাগ। চন্দ্রমুখী ট্যাবলেট খেয়ে ঘরের আলো নিভিয়ে দিয়েছে। হিংস্র সাপদের ঝাঁপিয়ে পড়া আক্রমণে তছনছ করছে সন্ধ্যে থেকে প্রসাদিত চন্দ্রমুখীর দেহকে। মাঝে মাঝে দুটি দেহের উত্তাল রক্তের মাদলের তালে তালে খাটের শব্দ হচ্ছে। খট 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 খট। একটা হিংস্র সাপদ চন্দ্রমুখীর জরায়ুর মুখে এখন উন্মত্ত। চন্দ্রমুখী মেঘলা জ্যোৎস্নায় উন্মুক্ত বারান্দা পেরিয়ে কলঘরে গিয়ে ঢুকছে। ফোয়ারা বেয়ে জলের ধারা নামছে ঝরঝর শব্দে। আমি এখন সবকিছুই স্বাভাবিকভাবে গ্রহণ করি। আমি এখন আর বন্য নাচে অন্যদের সঙ্গে সামিল হই না। আমাকে এখন আর শুভব্রতর সঙ্গে ফরেস্ট বাংলোর ঘরে ঢুকে দেহ ক্ষুধার খাদ্য খুঁজতে হয় না। আমি এখন একা হলেও ক্লান্ত নই, কারণ আমি এখন আমার জন্মস্থান সেই নার্সিং হোমের বিল্ডিংয়ের লনে রূপবতীকে দেখতে পাই, তার স্পর্শ অনুভব করি, আর দেহের মিষ্টি ঘ্রাণ পাই নাকে।
তার নরম শরীরের স্বাদ গ্রহণ করতে পারি। আমি এখন আমার নিশ্চিন্ত আরামের বিছানা ছেড়ে বেরিয়ে পড়েছি। হাঁটতে হাঁটতে দিঘির সামনে এসে পড়েছি। দিঘির ধারে একজন বিষণ্ণ মুখের মেয়েকে এক বন্য সাপদের দ্বারা আক্রান্ত হতে দেখি, আর তারপর সেই সাপদ মেয়েটিকে ধর্ষণ করে ভিতর অরণ্যে লাফ দেয়। ঠিক তখনই শুরু হয় ধর্ষিতা মেয়েটিকে ঘিরে বন্য হইহুল্লোড়। এক জায়গায় জড়ো হয়ে কামুক যুবক যুবতী তখন যে দুর্বোধ্য ভাষায় গান গায়, সেই ভাষা যা অন্য কেউ আর না বুঝতে পারলেও আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারি। তার কারণ আমি জানি যে কাম লালসার ফসল তো আমি, তাদের সাপদ কাম প্রবৃত্তির ফসল তো আমি। মাঠে মাঠে যেসব ফসলের চূড়ায় আমি নারী জনি দেখে এসেছি, তা আমারই এক কামুক মায়ের। যেখানে যে মূর্খ চাষি ফসল ফলিয়েছে, যে তার ফসল তুলতে চায় না, সে পলাতক। এখন আমি আমার অবৈধ পিতামাতার অপেক্ষায় রয়েছি। কে আমার ভার নেবে শেষ পর্যন্ত তা এখনো স্পষ্ট নয়। জানি না শেষ পর্যন্ত আমার আশ্রয় হয়তো কোনো অনাথ আশ্রম হতে যাচ্ছে। আমি যুবক যুবতী কাউকে চিনি না। আমি দিঘির ধার থেকে সরে গিয়ে আবার শালবনে ঢুকে পড়েছি। এখন দূর থেকে আবার সেই ডুম ডুম ডিডিং ডিডিং ডাং ডাং ডিডিং ডিডিং ডাং ডাং ডিডিং ডিডিং ডাং ডাং। এখন আউটডোর ফাঁকা, রোগী দেখার সময় নয়, তাই এখানে একমাত্র আলো ছাড়া আর সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে। সামনের সেই লাল ত্রিকোণ দেখলাম ধীরে ধীরে একটা মুখোশ হয়ে গেল, তারপর একটা জরায়ুর মুখ হয়ে গেল। দূর থেকে দেখলাম আমার একদা সঙ্গিনী রূপবতীকে নিয়ে একটা মস্তান এগিয়ে আসছে। সেই নার্সিংহোমের শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রেসিডেন্ট, আর ভর্মা এখানকার ক্লাস 4 স্টাফ। আমি সঙ্গে সঙ্গে আউটডোরের রিসেপশনিস্ট কাউন্টারের অনুকার জায়গায় গিয়ে ছুটে আশ্রয় নিলাম তাদের পরবর্তী কার্যকলাপ দেখার জন্য। একটু পরেই মস্তান যুবক আদিবাসী যুবতী রূপবতীকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করে আমার সামনে দিয়ে নিয়ে গেল একেবারে কোনায়, যেখানে আলো আধারির খেলা চলছে। তারা গিয়ে বসলো একটা সোফায়, আর তারপর সেই সোফায় তাকে চিৎ করে ফেলে দিল, আর ধীরে ধীরে মেয়েটির অন্তর্বাস খুলে ফেলে ওকে গভীরভাবে আদর করতে লাগলো। তাকে আদর করে আস্তে আস্তে উল্টো দিক করে যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য তাকে প্ররোচিত করতে লাগলো মস্তান যুবকটি। অবশ্য রূপবতী ঠিক এর জন্য দেহমনের দিক থেকে একেবারেই প্রস্তুত ছিল না। সে ভেবেছিল একটু আধটু সেক্স খরচ করে যুবকটিকে খুশি করতে পারলে তার নার্সিংহোমে নার্সের চাকরিটা স্থায়ী করে দেওয়ার সুযোগ আদায় করে নেবে তার থেকে। কারণ সে তাদের ইউনিয়নের নেতা, আর নেতারাই তো আজকের দিনে দ্বিতীয় নিয়োগকর্তা। কিন্তু পরে যে এভাবে যুবকটির কাম লালসার কাছে পরাভূত হতে হবে সেটা তার জানা ছিল না। সে এখন বেশ বুঝতে পারছে ধর্ষিতা হতে চলেছে সে, কিন্তু তার আর কিছুই করার নেই। তার গলা শুনে এখন কেউ আসবে না, কাছেও কেউ নেই। আউটডোরে এখন কেবল তারা দুজন। এখানে মস্তান যুবকটি যে শেষ পর্যন্ত জয়ী হবে তাতে কোনো সন্দেহ নেই। তাছাড়া দৈহিক বলেও তো মেয়েরা ছেলেদের থেকে অনেক পিছিয়ে। আমাদের দেশের সর্বক্ষেত্রে পুরুষরাই তো নারীদের ওপর থাকে। এমনকি নরনারী আদিম প্রবৃত্তি দৈহিক মিলনের ক্ষেত্রেও নারীকে সব সময় পুরুষের নিচে শুতে হয়। এক্ষেত্রে পুরুষের চিরাচরিত আকাঙ্ক্ষা এবং দৈহিক শক্তির নিরিখে মস্তান যুবকটি গায়ের জোরে রূপবতীকে সম্পূর্ণভাবে নগ্ন করে
তার মধ্যে প্রবিষ্ট হতে উদ্যত হলো। একটু একটু করে রূপবতীর শরীরের নিচে, কোমরের আরো নিচে উরুসন্ধিতে ভয়ানক যন্ত্রণা অনুভব করলো। মাস্তান যুবকটি ঠিক মতো প্রবিষ্ট হওয়ার জন্য তার হাতের স্পর্শে মেয়েটির পুষ্ট উরু প্রসারিত করল। রূপবতী চিৎকার করে বলে উঠল, উফ, লাগছে, আর পারছি না, যা করার করো, আমাকে হত্যা করে করো, তখন আমি তোমাকে বাধা দিতে আসবো না। সুন্দরী রূপবতী, তোমার নার্সের চাকরি স্থায়ী করতে হলে তোমার রূপ থেকে আমার মধ্যে তো একটু খরচ করতে হবে, আর রূপের সঙ্গে তো তোমার দেহও খরচ করতে হবে। না, আর বাধা দিও না খুকুমণি, এবার আমার খোকন সোনাকে তোমার ঘরে ভালোভাবে প্রবেশ করতে দাও। সে একটু লম্বা আর বলিষ্ঠ, তাই তাকে হয়তো তোমার ঘরের দরজায় আঘাতপ্রাপ্ত হচ্ছে, তুমি যন্ত্রণা অনুভব করছো। দরজার কপাট দুটো পুরোপুরি খুলে দাও, তাহলে দেখবে তখন তোমার আর লাগবে না। লক্ষ্মী সোনা, আমার সঙ্গে সহযোগিতা করো, বাধা দিও না। অন্ধকারে ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু বেশ বুঝতে পারছি যে মাস্তান যুবকের চোখ মুখ উদগ্র সঙ্গমের ছায় বিস্ফারিত, স্নায়ুমণ্ডল উত্তেজিত। উত্তুঙ্গ উত্তেজনার মুহূর্তে দুহাতে রূপবতীর কোমর জড়িয়ে ধরে ওকে ওপরের দিকে টানলো। মেয়েটির বিরোধিতা সত্ত্বেও দেহে দেহে যুক্ত হতে বাধ্য হলো। মাস্তান যুবকটি তার বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষা চরিতার্থ করতে প্রবিষ্ট হলো রূপবতীর মধ্যে। রূপবতী আর্ত চিৎকার করে উঠল, হায় ভগবান, আমি ধর্ষিতা হতে চাইনি। মাস্তান যুবকটি একতরফা রূপবতীর দেহ উপভোগ করে উঠে দাঁড়ালো। আসার সময় রূপবতীর কোমর জড়িয়ে ঢুকলেও সে তাকে ধর্ষণ করে একাই বেরিয়ে গেল আউটডোর থেকে। আর আমি এখন রূপবতীর বুকে উল্কি আঁকা ছুটন্ত হরিণের পিছনে ধাবমান নিষাদকে দেখতে পাচ্ছি। আগে আমাকে শালবনে তার সঙ্গে নাচ করার জন্য রূপবতী যেভাবে আহ্বান করেছিল, এই অন্ধকারের পরিধির মধ্যে দাঁড়িয়ে সেইভাবে হাতছানি দিয়ে ডাকতে থাকলো। আমি এখন এক নীল নক্ষত্রের মধ্যাহ্নের মধ্যে দাঁড়িয়ে আছি। রূপবতী ধর্ষিতা, ইচ্ছের বিরুদ্ধে তার ত্রিভুজ এখন মাস্তান যুবকের যৌবনের জারক রসে সিঞ্চিত। আমি নিজের চোখে দেখেছি আর শুনেছি, রূপবতী স্বেচ্ছায় ওই মাস্তানের সঙ্গে দেহ মিলনে প্রবৃত্ত হয়নি, জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়েছে। এহেন অবস্থায় আমার কি করা উচিত? আমি কি ওর হাতছানিতে ছাড়া দেব? পরের দিন একটানা অবসাদের মধ্যে আমাকে আবার আরেকটা দিন বাঁচতে হবে। স্বপ্নের সেই ঘন জঙ্গলের শহরে আমি এখন আর ফিরে যেতে পারবো না। সেই নার্সিংহোমের সামনে দিয়ে যেতে যেতে নার্সের পোশাকে রূপবতীকে হেঁটে যেতে দেখবো না। আমার মনের দেওয়ালে সেই নির্ঝর নিসর্গের ছবিটাকে এখন আবার মনে হচ্ছে এক জটিল জরায়ুর মুখ, রাত্রির রহস্যে আচ্ছন্ন, যার ভেতরে নিহিত রয়েছে আমার বিগত রাত্রির স্বপ্ন। গত রাত্রের সমস্ত ঘটনা আর স্বপ্ন এখন আমাকে ভীষণ আচ্ছন্ন করে আছে। আমি আর শুভব্রত সন্ধ্যায় বেরিয়ে যাই একটা অমোঘ ইচ্ছের তাড়নায়। বদ্ধ ঘরের মধ্যে আবদ্ধ না থেকে শালবনের একটা নিষিদ্ধ এলাকায় ঘুরে বেড়াই। অস্পষ্ট অন্ধকার, দৃশ্য থেকে দৃশ্যান্তরে। শুকনো পাতায় নরনারীর দুটি শরীরের মিথুনাবদ্ধতার শব্দ হয়। নারী সঙ্গমলভী ইতস্তত
তৃষ্ণাকাতর যুবক যুবতীরা ঘুরে বেড়ায়। প্রতিদিন আমরা কি ভয়ঙ্কর ভয়াবহভাবেই না বেঁচে আছি। হয়তো বেঁচে থাকতে বাধ্য হয়েছি। জীবনের স্বাদ বিষামৃতে ভরা, যেন কোথায় আমরা ভীষণভাবে দায়বদ্ধ। আমার চোখের সামনে আমার মনের দেওয়ালের ছবি জটিল জরায়ুর মুখ। আমি এখন শুভব্রতকে ছেড়ে চলে যেতে চাই। ও ওর সঙ্গিনী দেবলীনাকে নিয়ে পড়ে থাকুক, আর আমি ফিরে যেতে চাই আমার প্রিয় সঙ্গিনীর কাছে, যার চোখের ভালোবাসার দৃষ্টিতে স্নান করেছি। সেই স্নানে আমার শরীরের সমস্ত ক্লেদ আর ময়লা মুছে গেছে। এই ময়লা আর ক্লেদ হলো আমার মায়ের জীবিত থাকার সময় আমার অবৈধ কামুক পিতার, তার কামনার জারক রস, যা সভ্য সমাজের কাছে ঘৃণিত, নিন্দিত এবং ধিকৃত। শুভব্রত হয়তো বলবে, চুপ কর গর্ধব, মেয়ের চোখের ভালোবাসার কথা বলছিস? তুই কি দেখেছিস মেয়েদের তলপেটের নিচের সেই জঙ্গলি চোখকে? আরো ভয়ঙ্কর কুৎসিত ভাষায় সে আমাকে খিস্তি করল, যা ভাষায় প্রকাশ করা যায় না। হয়তো সে আবার বলবে, বিয়ে করে বউ নিয়ে দুদিন রাতে খাট কাঁপিয়ে ভালোবাসা, তারপর তো সারা জীবন ছুচোর কীর্তন। শুভব্রত আমার সঙ্গ ছাড়বে না। হয়তো আমায় আজ রাতে নিয়ে যাবে সেই শালবনের নিষিদ্ধ এলাকায়। সেখানকার আনাচে কানাচে আমাকে গুনতে হবে আশ্লেষ কাতর কণ্ঠস্বর, জীবনের হৃদংসার মুক্ত পুরুষের কান্না আকুতি, মেয়েদের চপল হাসি, রূপবতীর মতো যুবতী এবং গৃহবধূ জান্তবভাবে ধর্ষিত হবে। আমার দ্বিতীয় রাতের স্বপ্নে আমি আগুন রঙের মিনিস্কার্টের ইন্দ্রজানিক নৃত্য দেখতে পাচ্ছি। আমার চোখের সামনে নক্ষত্রজল জনি ফসলের মধ্যে আস্তে আস্তে মধ্যাহ্নের মতো নার্সিংহোমের বিল্ডিং, স্বপ্নের মধ্যে ড্রেসিং মিররে শ্যাম্পু করা চুল, সায়ার গিট আলগা হওয়া কোনো ঘরের রতির অনক্লান্ত দেহাপজীবিনীর বুকের খয়েরি চাকতিতে শুভব্রতর লালাসিক্ত ওষ্ঠের দাগ। দেবলীনা, আমি চলে গেলে শুধু তোমাকেই আমার ঠিকানা দিয়ে যাব। আমার ঘরের দেওয়ালের জটিল জরায়ুর মতো নির্ঝর নিসর্গের ছবিতে তখন দূর আকাশের নীল নক্ষত্রের আলো এসে পড়বে। আমার সব আছে, অথচ কি আশ্চর্য, সব কিছু থেকেও আমি নেই। একটা ডেলা পাকানো রূপান্তরিত শরীর আমার। দুদিন আগে অতি ক্ষুদ্র শুক্রকীট থেকে ভ্রূণ হয়ে যে আমি জন্ম নিয়েছিলাম, কুমারী মায়ের জঠরের অন্ধকারে থাকার সময় শুনেছিলাম আমাকে এই নিষ্ঠুর পৃথিবীর অনাত্মীয় আকাশের নিচে ওরা আমায় ফেলে যাবে কোনো নার্সিংহোমে কিংবা রাস্তার ডাস্টবিনে, ছুরি আর কাঁচির যৌথ আক্রমণে। কুমারী মায়ের জনিপদ থেকে বেরিয়ে আসার সময় মনে হয়েছিল যে হে ঈশ্বর, তুমি কোথায়? আমার ভীষণ ইচ্ছে এখন বয়স্ক পুরুষের মতো বীর্যপাত করি কোনো অবাঙালি রমণীর যৌনির ভেতর, কারণ শুনেছি অবাঙালি রমণীও আজকাল বারোয়ারি। নরম মাংসের ভিতরে ফোলানো বেরুনে যদি কোনো রকমে কাটিয়ে দিতে পারে আমার ওই সৃষ্টি, 10 মাস 10 দিন, ব্যাস, আর কোনো কথাই নেই। বেটা নিশ্চয়ই জন্মাবে চোট পারিয়ামাল হয়ে। তারপর আমি তখন অবাঙালি বাবার অবৈধ পিতা। বেটা আমার ভেজানো পথে টাকার কুমির হয়ে এবং আমার মতে পৃথিবীর যাবতীয় পুণ্যকে নির্বিচারে হত্যা করত, যাতে করে তারা শয়তানের আর জন্ম না দিতে পারে। আর সেই অবসরে আমি রাজধানীতে গিয়ে চেষ্টা করে দেখতাম আমার অবৈধ অবাঙালি বাবার কালো টাকায় কতগুলো এমপি কিংবা এমএলএ কেনা যায়।
তারপর প্রধানমন্ত্রী, না হয় অন্তত কোনো প্রদেশের মুখ্যমন্ত্রীর আসন আমার জন্য পাকা। আমি তখন এক অবৈধ সরকারের নেতা এবং সেই সঙ্গে সব জঙ্গলি কানুনের প্রণেতা। তারপর সকাল হতেই সেই অবৈধ সরকারের রক্ষিতা। দৈনিক পত্রিকাগুলোতেই প্রথম পৃষ্ঠাতে দেখতাম বড় বড় ব্যানারে ছাপা, ভ্রূণ হত্যা পাপ নয়। এই নিষ্ঠুর আইনটা পাশ হয়ে গেছে ভোটাধিক্যে। আর তারপরেই দেখলাম এই নিষ্ঠুর পৃথিবীতে আমি নিঃসঙ্গ একা। আমার অবৈধ পিতামাতা ফেলে গেছে ডাস্টবিনে। আমরা কথা বলতে পারি না, তাই জানা নেই প্রতিবাদের ভাষা এবং তার প্রতিকারের পথ। আমাদের ভ্রূণ গোষ্ঠীর হয়ে কে যেন প্রতিবাদ করতে গিয়েছিল, কিন্তু পাত্তা পায়নি, ব্যর্থ হয়ে ফিরে এসেছিল। ফেরার পথে দেখেছিল কুমারী জননীর উরু চিতিয়ে রোদ পোয়ানোর দৃশ্য, এবং সেই শয়তানটা আবার পচা শামুকের গন্ধ ভরা জনিদারে তার নাক ঠেকিয়ে ঘ্রাণ নিচ্ছে জানোয়ারের মতো। আর ওদিকে তার লিঙ্গাগ্রে মাথা রেখে দুদণ্ড বিশ্রাম নিচ্ছে কুমারী জননী। কিংবা হতে পারে যে তাতিয়ে নিচ্ছে তার রতিক্রিয়ার যন্ত্রটা, যেমন করে তাতিয়ে নেয় ওই হাতলটা ভাঙা থালা বাসন জোড়া লাগানোওয়ালারা ঝাল দেওয়ার আগেই। তারপর রাত্রি নামলে সারা রাত ধরে চলবে দুই বিপরীত, দুই মুখ, দুই বুক এবং দুজোড়া উরুর সন্ধিস্থলের যোগাযোগ, অর্থাৎ সঙ্গম। এভাবে আরো কত ভ্রূণ হত্যা সংগঠিত হবে কে জানে। আমার অবৈধ পিতা রাতের অন্ধকারে আমাকে শহরের এক নিরালা রাস্তার ডাস্টবিনে একটা রেশন ব্যাগে পুড়ে ফেলে রেখে গিয়েছিল। পরের দিন সকালে একজন কাজের মেয়ে আমাকে ডাস্টবিনে ক্রন্দনরত অবস্থায় দেখে প্রথমে পাড়ার ছেলেদের খবর দেয়। তারা এসে আমাকে প্রথমে রেশন ব্যাগ থেকে মুক্ত করে পুলিশে খবর দেয়। কালো পুলিশ ভ্যানে করে আমাকে একটা সরকারি হাসপাতালের সেমটার্নিটি সেকশনে ভর্তি করে দেয়। আপাতত একজন মেট্রেনের ওপর আমার দেখভালের ভার দেওয়া হয়েছে। নার্সদের কথাবার্তা থেকে আমি জেনেছি আমাকে দত্তক নেবার জন্য ইতিমধ্যে অনেকেই আবেদন করেছে। জানি না আমার ভবিষ্যৎ কোথায় নির্ধারিত হবে। ওয়েডনেসডে শুধুমাত্র মেডিটেল এজেন্ট ময়টি চ্যানেলে।